বোর্ডের নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের সামনেই রয়েছে সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন। বাংলা ব্যাকরণ অংশের বাংলা শব্দভাণ্ডার এবং শব্দ পদ অধ্যায়টির ওপর থেকে বেশ কিছু ছোট প্রশ্নের উত্তর এর আগের একটি ভিডিওতে তোমাদের কাছে আলোচনা করেছিলাম। আজকে তোমাদের কাছে ঠিক একই রকম ছোট প্রশ্ন নিয়ে এসেছি 15টি, এবং এখানে দেখতে পাবে যে শুধু একভাবেই একটি প্রশ্ন আমরা জানবো তা নয়, একটি প্রশ্ন পড়তে পড়তে কিন্তু সেই সঙ্গে আমাদের আরও অনেকগুলি প্রশ্নের উত্তর তৈরি হয়ে যাবে। এবং এইভাবে ছোট প্রশ্ন যত তোমরা অনুশীলন করবে, এমসিকিউ এর ক্ষেত্রে উত্তর নির্বাচন করতেও তোমাদের কোনো সমস্যা থাকবে না। আর ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেনের ক্ষেত্রেও একটি কি দুটি বাক্যে উত্তর লেখাও তোমাদের কাছে খুব সহজ হয়ে উঠবে। তাহলে চলো দেখি আজকে কোন কোন প্রশ্ন আমরা উত্তর সহ আলোচনা করব। আজকের 1 নম্বর প্রশ্নে রয়েছে, বাংলায় প্রায়শই লুপ্ত ক্রিয়াপদটি হলো, মানে লুপ্ত ক্রিয়াপদটি কি না হয়। হয় ক্রিয়াটাই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখব লুপ্ত হিসেবে থাকে বাক্যের মধ্যে। 2 নম্বর প্রশ্নে বলা হচ্ছে, কথাটা আমি বলেছিলাম, বাক্যের ক্রিয়াপদটির কালের প্রকার কি। দেখো, কথাটা আমি বলেছিলাম, এটা নিশ্চয়ই বুঝতে পারছো ওটা অতীত, বলা হয়ে গেছে। এবারে পুরাঘটিতর ক্ষেত্রে, অতীতের এটা পুরাঘটিতর ক্ষেত্রে কি সেন্স থাকে না, কোনো একটা কাজ হয়ে যাওয়ার পরেই কিন্তু এই জিনিসটা ব্যক্ত করা হয়। ঘটমানের ক্ষেত্রে হবে বলছিলাম, আর বলেছিলাম মানে বলেছিলাম আমরা ক্রিয়াটা তখনই ব্যবহার করব যখন ক্রিয়াটি সম্পন্ন হয়ে গেছে, ঠিক তারপরে। আর এর মধ্যে পুরোপুরি অতীত রয়েছে, তাহলে এটি হচ্ছে পুরাঘটিত অতীতের দৃষ্টান্ত। এই বাক্যটিকে যদি আমরা বর্তমান পুরাঘটিত করি তখন কি হবে, কথাটা আমি বলেছি, আর অতীত বলে কথাটা আমি বলেছিলাম। 3 নম্বর প্রশ্ন দেখো, দ্বিকর্ম ক্রিয়াযুক্ত একটি বাক্যের উদাহরণ দাও। তুমি আমাকে বইটি দাও, এই বাক্যটিতে দাও ক্রিয়াটি হচ্ছে দ্বিকর্ম ক্রিয়া। তোমরা এভাবে বাক্যেও লিখতে পারো, আর এখানে দ্বিকর্ম ক্রিয়াযুক্ত বাক্যের উদাহরণ দিতে বলেছে, অতএব এখানে শুধু ক্রিয়াতেই দাগ দিলে হবে না, তোমাকে এভাবে বাক্যে ব্যবহার করেই দেখাতে হবে যে কোনটি ক্রিয়া এবং কোন দুটি কর্মবাচক পদ। এবং দেখো বলা হচ্ছে যে বাক্যে দুটি কর্মবাচক পদ কি কি না, আমাকে আর বইটি। আসলে কর্মবাচক পদ পেতে গেলে ক্রিয়াকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করতে হয়। দেখো, কি দাও, কি এর অ্যান্সারে আমরা পাচ্ছি বইটি, আর কাকে দাও না আমাকে দাও। তাহলে এখানে দুটি কর্মবাচক পদ রয়েছে, এই কারণে আমরা দাও ক্রিয়াটিকে বলছি দ্বিকর্ম ক্রিয়া। 4 নম্বর প্রশ্নে বলছে, ইনি মহাকবি, এই বাক্যে ইনি পদটি কি ধরনের সর্বনাম না, ইনি পদটি হচ্ছে নির্দেশক সর্বনাম। 5 নম্বর প্রশ্নে বলা হচ্ছে, পাঁচের পাতা খোলো, বাক্যে পাঁচের এই পদটি কি বিশেষণ না, এটি হচ্ছে পূরণবাচক বিশেষণ। এখানে দেখো, পাঁচের বলতে যেটা গণনাযোগ্য নয়, 1 2 3 4 5 নয়, শুধুমাত্র 5 নম্বর পাতাটাই খুলতে বলা হচ্ছে, এটি হচ্ছে পূরণবাচক বিশেষণ। 6 নম্বর প্রশ্নে বলছে, হয়তো সে কাজটি করে থাকবে। দেখো, এই বাক্যটার মধ্যে একটা অতীতের সেন্স রয়েছে, যে হয়তো সে কাজটা করে থাকবে, যে কাজটা আগে করেছে এবং তার মধ্যে একটা সন্দেহ প্রকাশ পাচ্ছে। তাহলে পুরাঘটিত ভবিষ্যতের ক্ষেত্রে কিন্তু আমরা এটাই পাই, যে অতীতের কোনো কাজের মধ্যে সন্দেহ প্রকাশ করলে সেই বাক্যের ক্রিয়ার ক্ষেত্রে আমরা দেখি পুরাঘটিত ভবিষ্যৎ কাল বা প্রকার হয়ে থাকে। তাহলে এটি হচ্ছে পুরাঘটিত ভবিষ্যতের দৃষ্টান্ত, এখানে ক্রিয়াপদটি। 7 নম্বর প্রশ্নে বলছে, ক্রিয়ার মূলে থাকে, অর্থাৎ ক্রিয়ার যে মূল অংশ সেটি কি না, সেটি হচ্ছে ধাতু। খুব কমন প্রশ্ন, খুব সহজ প্রশ্ন, এই ধরনেরই প্রশ্ন কিন্তু তোমরা সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনের ক্ষেত্রে পাবে। 8 নম্বর প্রশ্নে বলছে, মোদের পায়ের তলায় মুড়ছে তুফান, এই বাক্যে সর্বনাম পদ কোনটি এবং কী ধরনের সর্বনাম। এখানে সর্বনাম পদ হচ্ছে মোদের এবং এটি হচ্ছে ব্যক্তিবাচক সর্বনাম।
তারপরে প্রশ্নে রয়েছে দেখো, ধাতুতে বিভক্তি যুক্ত হলে কি তৈরি হয়? না, ক্রিয়াপদ তৈরি হয়। ধাতুর সঙ্গে বিভক্তি যুক্ত হয়ে ক্রিয়াপদ তৈরি হয়। 10 নম্বর প্রশ্নে বলা হচ্ছে, যে শব্দকে ভাঙা যায় না সেই শব্দগুলিকে কি শব্দ বলে? না, সেই শব্দগুলিকে মৌলিক শব্দ বলা হয়। আমরা শব্দের যে গঠনগত দিক থেকে বিভাজনে পেয়েছিলাম দুটি প্রকারভেদ, একটি মৌলিক শব্দ আর একটি সাধিত শব্দ। এখানে যে শব্দকে ভাঙা যায় না সেগুলিকে বলা হচ্ছে মৌলিক শব্দ। বা এ ধরনের প্রশ্ন হতে পারে যে শব্দকে গঠনগত দিক থেকে ক ভাগে ভাগ করা হয় এবং কি কি। 11 নম্বর প্রশ্ন দেখো, দুটি বাক্যকে এক করে দেয় কে? সাপেক্ষ শব্দজোড়, বা যেগুলোকে আমরা সাপেক্ষ সর্বনাম বলি, যাকে তাকে যেখানে তেখানে যখন তখন, যে সে। যিনি এসেছিলেন তিনি এ কথা বলে গেছেন। তাহলে যিনি এসেছিলেন এটি একটি বাক্য এবং তিনি এ কথা বলে গেছেন। তাহলে যিনি তিনি এই সাপেক্ষ শব্দজোড় দিয়ে দেখো দুটি বাক্যকে সংযুক্ত করা হয়েছে। যখন বৃষ্টি হবে তখন ভেবে দেখব, তাহলে বৃষ্টি হবে এটি একটি বাক্য এবং ভেবে দেখব মানে আমি ভেবে দেখব এটি আরেকটি বাক্য। একে জড়া হয়েছে কিভাবে? সাপেক্ষ শব্দজোড় দিয়ে, যখন আর তখন দিয়ে। এরপর দেখো 11 নম্বর প্রশ্নে কি বলছে, গৌরাঙ্গ, মিতালি, জলজ, ঘোড়া এই শব্দগুলির মধ্যে কোনটি মৌলিক শব্দের উদাহরণ? এর মধ্যে ঘোড়া এই শব্দটি হচ্ছে মৌলিক শব্দ। তোমরা কিভাবে বুঝবে? না, যে অপশানগুলো দেয়া থাকবে সেই প্রত্যেকটা অপশান শুরু থেকে দেখবে যে তুমি তাকে ভাঙতে পারছো কিনা। ভাঙতে পারা মানে শব্দটা প্রকৃতি প্রত্যয়জাত কিনা বা সমাস নিষ্পন্ন কিনা। দেখো, গৌরাঙ্গ হচ্ছে সমাস নিষ্পন্ন শব্দ, গৌর অঙ্গ যার। মিতালি এটা প্রকৃতি প্রত্যয়জাত, মিত যুক্ত আলি। জলজ জলে জাত বা জলে জাত যে, তাহলে এটাও হচ্ছে সমাসবদ্ধ পদ মানে সমাসজাত পদ। তাহলে তিনটি হচ্ছে বিশ্লেষণ করা যায়, কিন্তু ঘোড়া এই শব্দটি প্রকৃতি প্রত্যয়জাত নয়, সমাসবদ্ধ নয়, এটা প্রাণীর নাম, এটাকে ভাঙা যায় না, তার মানে এটি হচ্ছে মৌলিক শব্দ। 13 নম্বর প্রশ্নে বলা হচ্ছে, আমি বই পড়েছি। দেখো, এর আগে উদাহরণটাও আলোচনা করেছিলাম যে আমি বই পড়েছি, পড়া হয়ে যাওয়ার পরেই কিন্তু বলবো পড়েছি। যখন পড়াটা করছি তখন ক্রিয়াটা কি হবে? না, আমি বই পড়ছি। আর সাধারণের ক্ষেত্রে হবে আমি পড়ি। তাহলে সাধারণ বর্তমানে আমি পড়ি, ঘটমান বর্তমানে আমি পড়ছি, আর পুরাঘটিত বর্তমানে এই বাক্যটা যেভাবে রয়েছে এখানে, আমি বই পড়েছি। আর এই বাক্যটাকেই যদি আমরা অতীত করি তাহলে কি হবে? এই পুরাঘটিত অতীত করে ফেলি, আমি বই পড়েছিলাম, তাহলে তখন সেটা হবে পুরাঘটিত অতীত। 14 দাগের প্রশ্ন দেখো, হাসি হাসি মুখ। হাসি হাসি এটি কী ধরনের বিশেষণ? এটি হচ্ছে শব্দ দ্বৈতাশ্রয়ী বিশেষণ। এখানে একই শব্দ পরপর ব্যবহার করে শব্দ দ্বৈত হয়েছে এবং এটি বিশেষণ হিসেবে প্রযুক্ত হয়েছে। আজকে শেষ প্রশ্ন দেখো 15 নম্বর, অর্থগতভাবে শব্দ কয় প্রকার ও কী কী? এক্ষুনি বললাম যে গঠনগতভাবে শব্দ কয় প্রকার কী কী এ ধরনের প্রশ্ন হতে পারে। দেখো, আজকে আর একটা প্রশ্ন দেওয়া হয়েছে, অর্থগতভাবে শব্দ কয় প্রকার ও কী কী? অর্থগতভাবে শব্দ হচ্ছে 3 প্রকার, যথা যৌগিক শব্দ, রূঢ় শব্দ, যোগরূঢ় শব্দ। তাহলে এভাবেই তোমরা ছোট প্রশ্ন এমসিকিউতেও পেতে পারো বা ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেনের ক্ষেত্রেও থাকতে পারে। শুধু অপশানগুলো খুব সচেতনভাবে দেখবে এবং তার উত্তর নির্বাচন করবে। সহজ থাকবে, পারছো বলে ধুম দাঁড়াক্কা কিন্তু উত্তর নির্বাচন করে উত্তর লিখতে যাবে না, দেখে শুনে ধীরে সুস্থে উত্তর লিখবে। আজকে তাহলে এই প্রশ্নগুলি তোমরা অনুশীলন করো।